Hello everyone. This is a video on a new grammar, that is the interchange of parts of speech. So what is the interchange of parts of speech? Before that, let me remind you all that you all know actually that in English grammar, how many parts of speeches are there? There are 8 parts of speech. এটা আমরা আগেই জানি যে ইংরেজি গ্রামারে কিন্তু 8টে পার্টস অফ স্পিচ রয়েছে। তো অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ব্যাপারটা কি, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তো যদি আমি তোমাদেরকে এই কথাটা বলি যে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ব্যাপারটা পুরোপুরি বোঝাতে সক্ষম হব, তাহলে এটা কিন্তু তোমাদেরকে মিসলিড করা হবে। Because the area of this grammar is so vast that it can only be learned by more and more practice. So what I shall try to do in this video, I shall only try to give you a glimpse, I shall only try to give you a concept how this interchange is done, কিভাবে ইন্টারচেঞ্জ করা হয় সেই ধারণাটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। পুরোপুরি শেখানো একটা ভিডিওতে এটা খুব রিডিকিউলাস হবে, হাস্যকর, তো এটা সম্ভব না। তো তোমরা এই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো, এবং এরপর রেগুলার প্র্যাকটিস যত করবে, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন, এটুকু বলতে পারি। তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ব্যাপারটা কি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো, বলছে আমরা এর আগেই জানি যে গ্রামারে পার্টস অফ স্পিচ কত ধরনের হয় না, 8টে টাইপের পার্টস অফ স্পিচ হয়। দেখো, আমি সেই 8টে টাইপের পার্টস অফ স্পিচ চার্ট আকারে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো অবাক ব্যাপার, I have circled 4 of them and I have crossed 4 of them. কেন? Why have I done this? কেন এই চারটে ক্রস করা আছে, আর দিস নট পার্টস অফ স্পিচ? তাহলে তো বোধহয় আমি ঠিকঠাক গ্রামার ব্যাখ্যা করতে পারছি না। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে 8টেই পার্টস অফ স্পিচ, কিন্তু এই যে ইন্টারচেঞ্জ কথাটা, এই ইন্টারচেঞ্জের আওতায় যারা পড়ে বা এই ক্রাইটেরিয়ার মধ্যে যে পার্টস অফ স্পিচগুলো আছে সেগুলো হচ্ছে যেগুলো সার্কেল করা আছে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। বাকি যেগুলো রয়েছে এদের কিন্তু ইন্টারচেঞ্জ হয় না। ইন্টারচেঞ্জ মানে কি, নিজেদের মধ্যেই একটা কিন্তু আভ্যন্তরীণ একটা একটা কি বলবো, একটা আদান প্রদান বা এক ধরনের পরিবর্তন। ইন্টারচেঞ্জ আভ্যন্তরীণ একটা পরিবর্তন নিজেদের মধ্যে। হ্যাঁ, তো কিছু ব্যাপার আছে, আমি উল্লেখ করার চেষ্টা করছি। দেখো, বলছে অ্যামং দিস 8 পার্টস অফ স্পিচ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব আর ইন্টারচেঞ্জেবল। এদেরই আভ্যন্তরীণ পরিবর্তন একে অপরের সাথে হয়, বাকিগুলো কিন্তু দে আর নট ইনক্লুডেড ইন দিস ক্যাটাগরি। তাহলে এটা মনে রাখতেই হবে যে উইচ পার্টস অফ স্পিচ আর চেঞ্জেবল অর ইন্টারচেঞ্জেবল, অনলি 4: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, দিজ আর নট ইনক্লুডেড ইন দিস ক্যাটাগরি। হলো। তারপর দেখো, স্টার দিয়ে আরও কথা কিছু লেখা আছে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ইজ অলসো আ টাইপ অফ ট্রান্সফরমেশন। এর আগে আমরা অনেকগুলো ভিডিও দেখেছি ট্রান্সফরমেশনের, বা ট্রান্সফরমেশন সম্পর্কে তোমরা শিখেছো। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যে দেখেছি, এই পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জ, ইফ ইট ইজ অলসো আ টাইপ অফ ট্রান্সফরমেশন, সো অ্যাজ পার রুল, নিয়ম অনুসারে অনলি স্ট্রাকচার উইল বি চেঞ্জড। যদি আমরা বাক্যের পরিবর্তন দেখি তাহলে কেবলমাত্র গঠনগত পরিবর্তন হবে, বাট মিনিং রিমেন্স আনচেঞ্জ, অর্থের পরিবর্তন হবে না। বলছে এই ওয়ার্ড মে অর মে নট হ্যাভ দিস 4 ফর্মস। তা আমি বললাম যে এই চারটেই কিন্তু ইন্টারচেঞ্জেবল। তো তবুও বলছে প্রত্যেকটা শব্দের যে 4টে করে ফর্ম থাকবে এমনটা কিন্তু নয়। তার কিছু উদাহরণ তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমে বলছে, দেখো আমি 4টে কলাম করেছি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। বলছে বায়োলজি নাউন, অ্যাডজেক্টিভ বায়োলজিক্যাল, অ্যাডভার্ব বায়োলজিক্যালি, এর কিন্তু কোনো ভার্ব ফর্ম নেই। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান, ল। ল থেকে আমরা জানি অ্যাডজেক্টিভ কী হয়, লিগেল,
এর ভাব নেই, অ্যাডভার্ব হচ্ছে লিগেলি। এডুকেশন, এডুকেশন ইজ আ নাউন, এডুকেটিভ ভার্ব হচ্ছে এডুকেট, বাট দের ইজ নো অ্যাডভার্ব। আবার যদি বলি ইমপ্লাইড বলে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, তার ভার্ব হচ্ছে ইমপ্লাই, ইমপ্লাইডলি, বাট দের ইজ নো নাউন। তাহলে এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটি ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ যারা ইন্টারচেঞ্জেবল তাদের কিন্তু চারটে ফর্ম যে থাকবেই এমনটা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, ইন মোস্ট অফ দি কেসেস। দেখো, look at the next point, বলছে there are two stages to learn interchange of parts of speech. Very importantly, try to understand. বলছে আমরা যদি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ শিখতে চাই, দুটো স্টেজ বা দুটো স্টেপ আমাদের মনে রাখতে হবে। কীরকম? বলছে you must first of all prepare a list of important words, parts of speech which are interchangeable, gradually increase the list of words. কি বলছে দেখো, মনে করো আমি এর সাথে ডিগ্রি চেঞ্জের একটা তুলনা যদি করি, আমরা ডিগ্রি চেঞ্জ প্রথমে আমাদের অ্যাডজেক্টিভের পরিবর্তনটা শিখতে হয়। কীরকম? মনে করো ধরো রয়েছে বিগ, বিগার, বিগেস্ট, রয়েছে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। মনে করো আমাকে একটা বাক্য দিয়েছে, ইফ আই হ্যাভ টু ইফ আই উইশ টু মেক অ্যান ইমপ্লিকেশন, আমি একটা এটাকে ইমপ্লিকেট করব ধরো বাক্যের মধ্যে, কিন্তু আমি মনে করো বিগ থেকে বিগার হয় বা গুড থেকে বেটার হয়, আমি যদি এই পরিবর্তনটা না জানি, if I don't have an idea how the words are particularly changed in different forms, তাহলে সেক্ষেত্রে একটা বাক্যের পরিবর্তন, is it possible? No, it's not possible. So first of all, ওই শব্দগুলোর মধ্যে যে আভ্যন্তরীণ পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনগুলো আমাদের ফার্স্ট অফ অল জেনে নিতে হবে। কিভাবে জানবো? লিস্ট অফ ওয়ার্ডস রয়েছে বিভিন্ন বইয়ে, আমি তোমাদের লিস্ট অফ ওয়ার্ডস পাঠিয়ে দেবো। সেই লিস্ট অফ ওয়ার্ডসের মধ্যে তোমাদেরকে কিন্তু আস্তে আস্তে করে তোমাদের স্টক অফ ওয়ার্ড বা স্টক অফ পার্টস অফ স্পিচ যারা ইন্টারচেঞ্জেবল, সেগুলো ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হবে, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্টলি আমরা রেগুলার মোডে ব্যবহার করি সেগুলো তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেন অনলি পরের স্টেজ, অর্থাৎ যেটা বাক্যের পরিবর্তন ইন্টারচেঞ্জ, সেটা আমরা কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে না, ওয়ার্ড অর্থাৎ পার্টস অফ স্পিচের যে বিভিন্ন ফর্মস, ওই চারটে ফর্ম, সেগুলো আমাদেরকে কিন্তু আগে আয়ত্ত করতে হবে। ফার্স্ট অফ অল এইটাকে আমাদেরকে কিন্তু নিজের গ্রিপে নিতে হবে, ওটা হচ্ছে প্রথম স্টেজ। স্টেজ টু কি? দ্য ফার্স্ট অর দি ইনিশিয়াল স্টেজ ইজ দ্য মোস্ট ভাইটাল টাস্ক, দ্য নেক্সট স্টেজ ইজ অ্যাবাউট দ্য ইমপ্লিকেশন অফ পার্টস অফ স্পিচ ইন ডিফারেন্ট ফর্মস ইনটু ডিফারেন্ট সেন্টেন্সেস। তাহলে যেটা বললাম, তাহলে প্রথমে শব্দগুলোকে আমাদের শিখতে হবে, বা আরও পরিষ্কার করে যদি বলি মুখস্থ করে নিতে হবে ইম্পর্টেন্ট শব্দগুলোর যে পরিবর্তনগুলো, যেমনটা আমি বলতে চেয়েছিলাম বা দেখালাম তোমাদেরকে, যেমন বায়োলজি, ইটস এ নাউন, তার অ্যাডজেক্টিভ দেখালাম বায়োলজিক্যাল, তার অ্যাডভার্ব দেখলাম বায়োলজিক্যালি। এরকম এই যে শব্দের যে পরিবর্তনগুলো, এগুলো আমাদের প্রথমে মুখস্থ করে নিতে হবে। দেন অনলি উই উইল বি এবল টু ইমপ্লিকেট or make an implication of the parts of speech in different forms into different sentence. তো তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিছু ইন্টারচেঞ্জেবল পার্টস অফ স্পিচের আমি কিন্তু লিস্ট বানিয়েছি, সেই লিস্টগুলোর মধ্যে থেকেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখো, এ বি করে দুটো জায়গা লেখা আছে, বলছে ওয়ার্ডস মেইনলি ফ্যামিলিয়ার অ্যাজ নাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ডগুলো আমি এই লিস্টের মধ্যে রেখেছি তাদেরকে মেইনলি আমরা নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবেই কিন্তু চিনি, এবার তাদের বিভিন্ন ফর্ম আছে, ব্যবহারও করি। যেমন ধরো এই যে ব্লাড, বিউটি, হ্যাঁ, যেমন ধরো বিউটি, আমরা বিউটিফুল শব্দটা চিনি অ্যাডজেক্টিভ। অ্যাঙ্গার, হ্যাপিনেসকে যদি বলি আমরা অ্যাডজেক্টিভ হ্যাপি হিসাবে চিনি। তো এই ধরনের কিছু ফ্যামিলিয়ার ওয়ার্ডস আমি তাদের কিছু ইন্টারচেঞ্জ তুলে ধরার চেষ্টা করলাম। তো এর যে পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে। তো আমি কেন এগুলো দিলাম, এগুলো খুব সহজ এবং আমাদের খুব পরিচিত, এবং এই শব্দগুলোর মধ্যে দিয়েই তোমাদেরকে বাক্যে কীভাবে ইন্টারচেঞ্জ করা হয় তার কয়েকটা উদাহরণ দেখানোর চেষ্টা করব। তো দেখে নাও, এখানে কিছু শব্দ তুলে ধরেছি তোমাদের জন্য। এগুলো কিন্তু যেটা বললাম মেনলি নাউন আর অ্যাডজেক্টিভ রূপে যেগুলো মেনলি আমরা পরিচিত। তো এরপরে আমি আরেকটা লিস্টে আসছি। দেখো, ওয়ার্ডস মেনলি ফ্যামিলিয়ার অ্যাজ ভার্ব, যেগুলো আমরা মেনলি ভার্ব হিসাবে ব্যবহার করি এবং তারপর তাদের অন্যান্য ফর্মগুলোর সাথে পরিচিত হই, যেমন অ্যাক্ট, অ্যাড, এগ্রি, অ্যাডভাইস,
কংগ্রাচুলেট, এডিট, মুভ, হ্যাঁ, ইনভেন্ট, ওবে, প্লিজ, ইগনোর, প্র্যাকটিস, সি, হিয়ার, সাজেস্ট ইত্যাদি। আচ্ছা, এখানে কয়েকটা ভার্ব আমি একটু স্পেসিফিক্যালি তোমাদের একটু বলি। মনে করো যেমন লুক অ্যাট নাম্বার 4, এই অ্যাডভাইস শব্দটা কিন্তু ভার্ব যখন ব্যবহার করি তখন এসি হয়। ইফ ইউ লুক অ্যাট দি নাউন ফর্ম ADVICE। একই রকমভাবে আমি আরও একটা এইরকম উদাহরণ তোমাদের দেখাই। লুক অ্যাট নাম্বার 12, দেখো দেখতে পাচ্ছ প্র্যাকটিস, PRACTISE। যেমন আমরা দেখেছিলাম অ্যাডভাইস, ADVIAC, ইট ওয়াজ এ ভার্ব। একই রকমভাবে প্র্যাকটিস, PRACTISE, এটা একটা ভার্ব, এর যখন নাউন হচ্ছে PRACTICE। আরও দুটো দেখো, নম্বর 13 and 14 একটু দেখায়, পুরোটা দেখো। সি, দেখা, এটা সাইট হচ্ছে নাউন ফর্ম। আমি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা দেখাচ্ছি। দেখো সি থেকে হয়ে গেল ভিজিবল, যেটা দৃশ্যমান, ভিজিবলি। হিয়ার দেখো, হিয়ার থেকে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে অডিবল, যেটা শ্রবণযোগ্য, এবং অ্যাডভার্ব হয়ে যাচ্ছে অডিবলি। তো এগুলো মোটামুটি এর এই লিস্টগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবে। তো এই লিস্ট থেকে আমি কিছু এক্সট্র্যাক্ট করেছি শব্দ বা কিছু পার্টস অফ স্পিচ, সেগুলো থেকে তোমাদের বাক্যে কীভাবে ইন্টারচেঞ্জ করতে হয় তার কয়েকটা উদাহরণ আমি তুলে বোঝানোর চেষ্টা করছি। দেখো, একদম প্রথমেই দেখো লেখা আছে একটা ভার্ব ওবে, OBEY। তো এই ওবে শব্দটা যখনই আমি তোমাদের আন্ডারলাইন করে দিলাম, তোমাদের প্রথমত এটা বুঝে নিতে হবে দ্যাট দিস ইজ আ ভার্ব। কারণ হি ওবেজ হিজ টিচার্স, মানে এটা একটা ভার্ব ফর্মে ব্যবহার করা আছে। তো যখনই এরপরে আমি বলছি যে এর নাউন ফর্ম ব্যবহার করতে হবে, যদি তোমাদের মুখস্থ না থাকে, ইফ ইউ ডোন্ট রিমেম্বার দি ইন্টারচেঞ্জেস, তাহলে কিন্তু বাক্যে প্রয়োগ করতে পারবে না। তাহলে ওবে, এই শব্দটার নাউন ফর্ম আমরা জানি ওবিডিয়েন্স। তাহলে সে তার শিক্ষকদের মান্য করে, তাহলে তার শিক্ষকদের প্রতি তার মান্যতা রয়েছে, তাই তো? তাহলে হি ইজ মার্কড উইথ ওবিডিয়েন্স ফর হিজ টিচার্স। এটাকে আমরা অন্যভাবেও খুব সহজে লিখতে পারি, আমি একটু বলে নিই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান নোট ইট ডাউন। হি হ্যাজ ওবিডিয়েন্স, এই কথাটাও খুব সহজে আমরা লিখতে পারি। তার আনুগত্য রয়েছে, আছে, আছে ইংরেজি হ্যাজ। তাহলে হি হ্যাজ ওবিডিয়েন্স ফর হিজ টিচার্স, এই কথাটাও লিখতে পারো। আমি যদিও লেখা হয়নি, তোমরা নোট করে নিও। তারপরে দেখো আমি এর অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করার চেষ্টা করেছি। তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম কি? ওবিডিয়েন্ট, অনুগত, সে হয় অনুগত। তাহলে হি ইজ ওবিডিয়েন্ট টু হিজ টিচার্স। আবার দেখো আমি যদি বলি অ্যাডভার্ব ফর্ম, না ওবিডিয়েন্টলি, কারণ আমরা জানি অ্যাডভার্ব কীভাবে গঠিত হয়, না অ্যাডজেক্টিভ যদি আমরা জানি তার সাথে LY যোগ করেই কিন্তু অ্যাডভার্ব গঠিত হয় প্রত্যেকটা ক্ষেত্রেই। বিশেষ করে এই ধরনের প্রত্যেকটা শব্দে অ্যাডভার্ব আলাদা করে পড়তে হয় না। ইফ ইউ নো দি অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বটা কিন্তু LY যোগ করেই হয়, বা প্রায় সব ক্ষেত্রে। তাহলে হি বিহেভস ওবিডিয়েন্টলি, সে কিন্তু খুব আনুগত্যের সাথে আচরণ করে উইথ হিজ টিচার্স। তাহলে এই বাক্যটা দেখে বুঝতে পারছো কীভাবে বাক্যে পরিবর্তন করতে হবে। তাহলে তো দেখো আরও কিছু উদাহরণ তুলে ধরার চেষ্টা করব। দ্য নেক্সট ওয়ার্ড ইজ সাইলেন্টলি বা সাইলেন্স ইত্যাদি। বলছে হিতেশ এন্টার দ্য রুম সাইলেন্টলি, সাইলেন্টলিতে আন্ডারলাইন ধরো করা আছে, তো ইটস অ্যান অ্যাডভার্ব। তো বলছে এটা যদি নাউন ফর্ম ব্যবহার করতে বলি, সাইলেন্স, নিস্তব্ধতা, তাহলে হিতেশ এন্টার দ্য রুম উইথ সাইলেন্স, নীরবতার সাথে প্রবেশ করলো। আবার যদি অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে বলি, হিতেশ ওয়াজ সাইলেন্ট, হিতেশ কিন্তু নীরব ছিল, হোয়েন হি এন্টার দ্য রুম, যখন সে প্রবেশ করলো। তাহলে বাক্যটাকে অর্থ অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে। এই কাজটা তোমাদের আমি কেন বললাম যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, প্রথম কথা জেনে রাখো এর কোনো পার্টিকুলার রুল নেই, এটা মুখস্থ করতে হয়। এবং তোমাদের বাক্য গঠনের যে দক্ষতা, ইউর স্কিল অফ কনস্ট্রাক্টিং আ সেন্টেন্স, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে আরও দক্ষ হতে পারো। তো তোমাদের বাক্য গঠনের দক্ষতা বাড়াতে হবে। লুক অ্যাট দ্য নেক্সট এক্সাম্পল। বলছে ডু ইউ বিলিভ ইন গড, তুমি কি ভগবানে বিশ্বাস করো? যদি নাউন ফর্ম বলি বিলিভ, তুমি বিশ্বাস করো, তাহলে তোমার কি বিশ্বাস আছে ভগবানে? ডু ইউ হ্যাভ বিলিভ ইন গড। আবার বলছে অ্যাডজেক্টিভ কি না বিলিভেবল, তাহলে ভগবান কি তোমার কাছে বিশ্বাসযোগ্য? ইজ গড বিলিভেবল টু ইউ। দেখো বিলিভ বা বিলিফের ক্ষেত্রে ইন বসছিল, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছে বিলিভেবলের পর সবসময় টু হয়।
তাই চেঞ্জ হয়ে গেল। তাহলে বিভিন্ন ধরনের গ্রামার কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করে বাক্যটাকে গঠন করছি। লুক এট দ্য নেক্সট ওয়ান, বলছে রিডিং হিস্ট্রি, ইতিহাস পড়া ইজ ইন্টারেস্টিং। তাহলে ইন্টারেস্টিং কি না, আমরা জানি ইটস অ্যান অ্যাডজেক্টিভ টু বাবু। বাবুর কাছে ইতিহাস পড়াটা খুব মজার। তাহলে বাবু যদি আমরা অ্যাডভার্ব করি, বাবু খুব মজার সাথে পড়ে, তাহলে বাবু রিডস হিস্ট্রি ইন্টারেস্টিংলি। আবার নাউন যদি বলি না, বাবু হ্যাজ ইন্টারেস্ট, বাবুর ইন্টারেস্ট আছে ইন রিডিং হিস্ট্রি, কারণ আমরা জানি ইন্টারেস্টিং এর নাউন ফর্ম ইন্টারেস্ট, তাহলে বাবুর আছে ইন্টারেস্ট, তাই তো। ভার্ব ফর্ম কি, ইন্টারেস্টস, তাহলে রিডিং হিস্ট্রি ইন্টারেস্টস বাবু, বাবুকে আগ্রহ দেয়। লুক এট দ্য নেক্সট এক্সাম্পল, প্রকাশ পেন্টস বিউটিফুলি। আবার অ্যাডভার্ব দিয়ে শুরু করেছি, বলছে প্রকাশ খুব সুন্দরভাবে আঁকে, ছবি আঁকে। বলছে নাউন ফর্ম কি, তাহলে বিউটি, তাহলে প্রকাশ অ্যাডস বিউটি, প্রকাশ যে ছবিটা আঁকে তাতে সে সৌন্দর্যতা যোগ করে দেয়, তাহলে প্রকাশ অ্যাডস বিউটি ইন হিজ পেন্টিংস। আবার যদি বলি অ্যাডজেক্টিভ করব, বিউটিফুল, দ্য পেন্টিংস অফ প্রকাশ আর বিউটিফুল, তাহলে প্রকাশের আঁকা যে ছবিগুলো সেগুলো খুব সুন্দর হয়। আবার যদি বলি ভার্ব, প্রকাশ বিউটিফাইজ হিজ পেন্টিংস, তাহলে এগুলো আমরা কখন করতে পারবো, ওয়েন শ্যাল উই বি এবল টু ডু দ্যাট, যখন আমরা এই যখন আমরা এই পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জগুলো জানবো, তখনই আমরা একমাত্র বাক্যে অ্যাপ্লাই করতে পারবো। তাই আবারও বলছি, বিফোর ইউ লার্ন হাউ টু মেক অ্যান ইমপ্লিকেশন ইন দি সেন্টেন্সেস, আগে তোমরা কিন্তু এই ওয়ার্ডগুলো ভালো করে পড়ো। এই ওয়ার্ডগুলো না পড়লে এই বাক্যে ইমপ্লিকেশন ইটস ট্রুলি ইম্পসিবল। দিস ইজ দ্য লাস্ট এক্সাম্পল আই এম গোয়িং টু পুট ফরওয়ার্ড। বলছে দ্য স্টুডেন্টস ওয়েলকাম, এখানে ওয়েলকামটা কিন্তু পাস্ট ফর্ম। দ্য স্টুডেন্টস ওয়েলকাম দ্য চিফ গেস্ট অনারেবলি, সম্মানের সাথে স্টুডেন্টগুলো তাকে মানে চিফ গেস্ট বা প্রধান অতিথিকে স্বাগত করেছিল, এটা অ্যাডভার্ব অনারেবলি। দ্য স্টুডেন্টস শোড অনার, সম্মান দেখিয়েছিল, ওয়াইল ওয়েলকামিং দ্য চিফ গেস্ট, যখন তাকে ওয়েলকাম করছিল স্টুডেন্টরা তখন তাকে সম্মান দেখিয়েছিল, কারণ আমরা জানি অনারেবলি এর নাউন ফর্ম হচ্ছে অনার। আবার যদি বলি ভার্ব, দ্য স্টুডেন্টস অনার্ড দ্য চিফ গেস্ট ওয়াইল ওয়েলকামিং হিম করতে পারো, দ্য স্টুডেন্টস অনার্ড দি চিফ গেস্ট ওয়াইল ওয়েলকামিং। লাস্টে দেখো অ্যাডজেক্টিভ, দ্য স্টুডেন্টস ওয়েলকাম দি অনারেবল চিফ গেস্ট, আন্ডারলাইন করা হয়নি, আন্ডারলাইনটা তোমরা করে নেবে খাতায় তোলার সময়। দ্য স্টুডেন্টস ওয়েলকাম দি অনারেবল চিফ গেস্ট, তাহলে সম্মানের সাথে যাকে ওয়েলকাম করা হচ্ছে তাহলে নিশ্চয়ই তিনি সম্মানীয়। দ্য স্টুডেন্টস ওয়েলকাম দি অনারেবল চিফ গেস্ট। তো এগুলো কিছু উদাহরণ আমি তোমাদের জন্য তুলে ধরলাম। আমি আবারও বলছি, ইফ ইউ রিয়েলি উইশ টু লার্ন হাউ টু মেক দি ইন্টারচেঞ্জেস পসিবল ইন সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল you make sure that you have to read a lot of words which are interchangeable, gradually increase the list, এবং তারপর বাক্য গঠনের যে দক্ষতা সেটা অ্যাপ্লাই করো, প্র্যাকটিস করো, এবং প্রয়োজনে আমাকে পাঠাও, সেন্ড মি, আমি অবশ্যই কারেকশন করে দেবো ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। থ্যাংক ইউ সো মাচ।